আজ আমরা ওঙ্কারেশ্বরে পরিক্রমা করতে বেরোচ্ছি। তো পরিক্রমাটা করব কোথা থেকে চলো দেখাই। আমিও জানি না কোথা থেকে করব, প্রথমবার এসেছি। আমরা ওম পর্বত পরিক্রমায় বেরোচ্ছি। अरे कोई प्रॉब्लम नहीं, पूरा रास्ता है ना ऐसे। वहाँ पर बहुत लोग करते हैं, बहुत लोग करते हैं। वहाँ पे संगम में भी आप रुक सकते हो। फिर वहाँ पे रीढ़ मुक्तेश्वर महादेव है। संगम जैसे उतरोगे ना, वहाँ चने की दाल बहुत सारी जगह दिखती है। तो वहाँ पे सवाया चने की दाल भगवान को चढ़ता है। उससे पुनर्जन्म के जो भी आपके लोन रहते हैं, ऋण, वो क्लीन हो जाता है। संगम का पास ही है ना वो? संगम का पास संगम पे ही है वो। अच्छा, ऋण मुक्तेश्वर महादेव। अच्छा। इधर ही लौटे आज। ओमकारेश्वर आज नहीं जाएगा। अरे आप आ जाओगे दोपहर तक वापस आराम से आ जाओगे। और ममलेश्वर तो इधर ही पड़ेगा। ओमकारेश्वर तो सामने ही है। सामने है। आने का टाइम तो वो देख आगे कर लेना, शाम को कर लेना। शाम को अभी निकल परिक्रमा कर लो। दर्शन वर्शन तो शाम को ठीक नहीं होगा तो थोड़ा बहुत तो चला सकता है। আমাদের গেস্ট হাউস থেকে বেরিয়ে এই ফাঁকা মাঠের মতো অংশটা পেরোলেই মমলেশ্বর। ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর দুজনে একসাথে একটি লিঙ্গ, আলাদা আলাদা দুটি দেহতে ওনারা পূজিত হন। তো সেই মমলেশ্বর মন্দির আমরা ক্রস করে এখন নর্মদার ঘাটে এসেছি। যেহেতু আমরা আজকে পরিক্রমা করব, তাই মন্দিরে না ঢুকে প্রথমেই ঘাটের কাছে এসেছি নৌকো দিয়ে ওপারে যাব বলে। তো আজকে দেখা গেল শিবরাত্রির জন্য নৌকো সব বন্ধ। তো আমাদেরকে ওই নানা রকম পুল করা আছে, ব্রিজ করা আছে এপার থেকে ওপারে যাওয়ার জন্য। তো আমরা এপার থেকে ওপারে যাব। তার আগে কিছু টিফিন করে নিচ্ছি। এখানে বিখ্যাত পুহা, তারপরে ম্যাগি করছে, যার যেমন ইচ্ছা সে তেমন টিফিন করে আমরা পরিক্রমায় বের হলাম। ওপারে ওঙ্কারেশ্বর মন্দির, স্ক্রিনে ঠাকুরের ছবি উঠছে, আর চারপাশটা পাহাড়ের গায়ে ভীষণ সুন্দর একটা দৃশ্য। মন্দিরের গায়ে অনেক অনেক ঘরবাড়ি, কিন্তু তবুও যেন এই জায়গাটার একটা শীতলতা আছে। আমরা এপারে মমলেশ্বরের ঘাটে দাঁড়িয়ে আছি। এখন আমরা এই ব্রিজ ক্রস করব, তার জন্য খাওয়া দাওয়া করে সিঁড়ি বেয়ে ওপরে ব্রিজের কাছে যাব। এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির ওপারে। ওপারে ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে থেকেই শুরু হবে পরিক্রমা। তো আমরা ব্রিজ পেরোবো, তার জন্য ব্রিজের দিকেই হাঁটছি। এই ব্রিজটি পেরোলে ওঙ্কারেশ্বরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, পুরো ওম পর্বতটি ঘুরবো। আসলে এই পর্বত ঠিক নয়, উঁচু উঁচু টিলা জাতীয় এগুলি পাহাড়ের মতো। তো নর্মদা যেভাবে এগিয়ে গেছে, তার জলের ক্ষয়ে পাথরেরও একটা ক্ষয় হয়। সেই জন্য এই পাহাড় আকৃতি অংশটা একটা ওম নামক আকৃতি ধারণ করেছে, এই জন্য এটাকে বলা হয় ওম পাহাড়। তো আমরা এই পাহাড়ের গা দিয়ে যাচ্ছি। স্থানীয়দের মুখে শুনলাম এখানে রাস্তা তৈরি হচ্ছে, তাই জন্য একটু বেশি এবড়ো খেবড়ো। আমরা এই শুরু করলাম, এখন বাজে সকাল 10:30। চারিদিকে নামগান হচ্ছে, পরিবেশটা অত্যন্ত সুন্দর, আর পাশ দিয়ে বয়ে চলেছে নর্মদা। এখানটা বেশ খাড়াই উঁচু, যার জন্য একটু আস্তেই হাঁটতে হচ্ছে। নর্মদার এখানে স্রোতটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, আর জল এত স্বচ্ছ যে নর্মদার স্নিগ্ধতা কতটা সেটা বোঝা যায়। আমরা এখন মোটামুটি ওই 750 মিটার মতো জাস্ট এসেছি। এবার এখানে এসে পড়ল রামকৃষ্ণ আশ্রম।
এখানেও অনেকে থাকেন, ওমকারেশ্বর এলে এখানেও থাকা যায়। আর পরিক্রমার পথে এরকম ছোট ছোট অনেক মন্দির, পুরনো গাছ, এগুলি তো পড়বেই। তো আমরা এখন পরিক্রমার পথে আছি, আর পাশে আছে নর্মদা ড্যাম। এখান থেকে দেখা যাচ্ছে বানরসেনার উৎপাত আছে। আমরা 1500 মিটার মতো এসে পৌঁছলাম, অর্থাৎ 1.5 কিলোমিটার আসার পর রাস্তার দুধারে এরকম ছোট ছোট করে সিমেন্টের বাঁধানো অংশে গীতার শ্লোক উদ্ধৃত করা আছে। পুরো রাস্তা জুড়েই এই গীতার শ্লোক উদ্ধৃত করা দেখা যাবে। এখানে আবার গোপালকে দোলনায় দুলাচ্ছে, এরকম দোলনার মধ্যে রেখে দিয়েছে। দোলালে কিছু মূল্য দিতে হবে। আমরা 2.5 কিলোমিটার মতো চলে এসেছি, মানে 2500 মিটার। তো এখানে এসেই হচ্ছে সঙ্গম স্থল, নর্মদা ও কাবেরী এখানে মিলিত হয়েছে। এটি একটি পূর্ণ জায়গা। দিয়ে এখানে এসে দিতে হবে সুস্থ, আর এই ফুল দিয়ে দেবে, সঙ্গমে গিয়ে ফুলটা দেবে, ঠিক আছে? দুটো ফুল রেখে দেবে, দুটো ফুল দেবে। এখানে পুজো দেওয়ার সব সামগ্রী পাওয়া যায়। এটা নর্মদা, এটা কাবেরী। হ্যাঁ, এইটার কাবেরী। ওটা নর্মদা। কাবেরীতে জল ভাগ হয়ে যায় না, আর এইটা নর্মদা। আমরা তো কাবেরী নদীর জল নিয়ে। এইটা নর্মদা, বাঁ দিকেরটা, এটা নর্মদা, আর এই ডান দিকেরটা হচ্ছে কাবেরী। আর এই মধ্যেখানটা হচ্ছে সঙ্গম। যাচ্ছে বাঁ দিকে নর্মদা নদী, এই হচ্ছে আমাদের নর্মদা মা। হর হর নর্মদে। আর ডান দিকে বয়ে চলেছে কাবেরী নদী। এই কাবেরী নদীর ধারেই কুবের তার সম্পত্তি হারিয়ে তপস্যা করেছিলেন, ঋণ মুক্তেশ্বরকে পুজো দিয়েছিলেন। আমরাও আজকে এসেছি, দর্শন করছি এই জায়গা। তো চলো তোমাদের সঙ্গমের কাছে নিয়ে যাই। বলা হয় নর্মদায় যা পাথর আছে তাই শিব, আর এই পাথরকে যদি শিবরূপে পুজো করতে হয় তাহলে আর কোনো অভিষেকের দরকার হয় না, এমনি একে শিবরূপে প্রতিষ্ঠা করা যায়। আজকে 14ই ফেব্রুয়ারি, পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস, ভালোবাসার দিবস। ভগবত প্রেম ছাড়া এই জায়গায় আসা যায় না। গুরু কৃপা, গুরু প্রেম, গুরু ভক্তদের প্রতি ভালোবাসা এইখানে আজকে এনেছে। তাই আজ গুরু প্রণাম সহ কাবেরী নর্মদা সঙ্গম স্থলে আমরা বসে আছি। গুরু কৃপা ভিন্ন এই কৃপা কারও হতে পারে না। জয় গুরু রাধেশ্যাম। আমরা চলে যাব এবার ঋণ মুক্তেশ্বর মন্দিরে। এখানেই ওই অরহর ডাল দিয়ে পুজো দিতে হবে। 3 জন্মের ঋণ এখানে নাকি শোধ হয়। যাই হোক, আমরা এখানে পুজো দিলাম।
এরপর আমরা চলে এসেছি ধর্মরাজ স্থান বলছে, এখানে মাতা কুন্তী সহ পঞ্চ পাণ্ডব এখানে এসেছিলেন। এখানে বোর্ডেও লেখা রয়েছে সেই ধর্মরাজ দুয়ার বলে লেখা। প্রায় ভগ্ন এই অংশটি, খালি রয়েছে দরজার মতো। এটি পঞ্চ পাণ্ডবদের স্মৃতি বিজড়িত একটি স্থান। বহু প্রাচীন এর পাথরের কাজ দেখলেই বোঝা যাচ্ছে। আমরা এখান থেকেও বেরিয়ে গেলাম। এবার পরিক্রমণ পথে পড়ল একটি রাধা কৃষ্ণের মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি, চলুন দেখি। এই হচ্ছে বিগ্রহ। আর এই মন্দিরের মধ্যেই রয়েছে একটি শিব পার্বতীরও বিগ্রহ। এবার মন্দির থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু হলো। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand. এখানে রয়েছে নর্মদাকে তৈরি করা আছে মূর্তি হিসাবে, শিবলিঙ্গ রয়েছে, নিত্য পুজো হয় সেটা বোঝা যাচ্ছে। আমরা এসে গেছি 2.5 কিলোমিটারের অনেকটা পেরিয়ে, 2 কিলোমিটার 700 মিটার, 2700 মিটার। সেখান থেকে কিছুটা এগোলেই সিন্ধুমুনির আশ্রম চোখে পড়ল। আমরা রামায়ণে সিন্ধুমুনির উল্লেখ পাই। সিন্ধুমুনির আশ্রম 3400 মিটার। এগুলি যে অনেক পুরনো সেটা ভালোই বোঝা যাচ্ছে, পাথরগুলি দেখলে, এর সিঁড়ি দেখলে। কিছু কিছু জায়গায় এখনো পুরাণের সিঁড়িগুলি রয়েছে। বসন্তের ফুল পড়ছে। শিব নিচে বসে আছে, বসন্তের সব ফুল পড়ে আছে। শিব নিচে বসে আছে, শিব নিচে বসে আছে, কার্তিকেও দাঁড়িয়ে আছে। ডমরু সর্দার ডমরু সর্দার গাইড করে নিয়ে আসছে। ঘন্টায় পরিক্রমা করতে করতে আমরা পৌঁছে গেলাম গৌরী সোমনাথ মন্দির। 1100 খ্রিস্টাব্দের আনুমানিক সময়সীমা এই মন্দিরের সৃষ্টি, কিন্তু এই মন্দিরটি বহুবার বিদেশি শত্রুর আক্রমণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি, চারিদিকে পড়ে আছে বিভিন্ন মন্দিরের অংশ। তবুও মূল মন্দিরটি এখনও অক্ষত রয়েছে। তবে মন্দিরের গর্ভগৃহে যে মহাদেবের লিঙ্গটি, সেটি 6 ফিট লম্বা, আর এটি স্ফটিকাকার ছিল। ঔরঙ্গজেব এই মন্দির আক্রমণকালে মহাদেবের সামনে এসে দেখেন যে এখানে জন্মান্তরের ফলস্বরূপ তাকে শূকর রূপে দেখানো হয়েছে। সেই দেখে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং আগুনে নিক্ষেপ করেন। তাতেই ভস্মীভূত না হলেও এটির বর্ণ বদলে কালো বর্ণ হয়ে যায়। সেই থেকেই মহাদেবের কালো বর্ণ এবং সেই অলৌকিক ক্ষমতাও তিনি হারিয়েছেন, যে মহাদেবের সামনে দাঁড়ালে জন্ম জন্মান্তরের যে রূপ দেখা যেত সেটি আর দেখা যায় না। তো আমরা এই গৌরী সোমনাথকে দর্শন করলাম। পিছনে মাতা গৌরী রয়েছেন। আর মন্দিরের গাত্রে অসম্ভব সুন্দর স্থাপত্য শিল্প এই মন্দিরটির যে একটা সৌন্দর্য আজও বজায় রেখেছে,
সেটি দেখলাম। মন্দিরটি অবশ্যই 3 তলা বিশিষ্ট। আমরা ওপরে যাব বলে পাশের যে সিঁড়ি রয়েছে সেদিকেই এখন যাব। আবার এই মহাদেবকে আবার মামা ভাগ্নেও বলা হয়। তো আমাদের মামা ভাগ্নে দুটি মহাদেবের কাছে ছবি টবি তুললো। আমরা যাচ্ছি 3 তলায়, সোমনাথ মন্দিরের 3 তলায় আছে আবার শিব। দোতলা দেখে এসছি, এখন যাচ্ছি আমরা 3 তলায়। খুব সরু সিঁড়িগুলো, অনেক প্রাচীন। বাবারে, পাথরগুলোকে বসিয়ে বসিয়ে পড়েছে। প্রচুর পুরনো। এটা ঔরঙ্গজেব এসে ভেঙেছে। আর এই- ভেঙেছে? হ্যাঁ, যত ভগ্নটা দেখছিস পুরোটাই ঔরঙ্গজেবের আমলে। ঔরঙ্গজেব নিজে এসে ভেঙেছে, সৈন্যদল দিয়ে আক্রমণ করেছিল এই মন্দিরটার উপরে। এটা বিরাট বড় মন্দির ছিল। এটা আদি এখান থেকে সঙ্গমটা, এইখান থেকে সঙ্গম দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে হয়তো সঙ্গম, সেই আর কি। ওইখান থেকে জল নিয়ে এসে এখানে শিবের মাথায় ঢালা তো বিশাল। বাবু ওগুলো ভাঙা স্তূপগুলো সব পড়ে আছে, যে ভাঙচুর চলেছে এগুলোতে তার নিদর্শন নয়। চারিদিকে ভাঙাগুলো তো পড়েই রয়েছে। এর পাশেই রয়েছে হনুমান মন্দির। মন্দিরটি ভীষণ সুন্দর এবং এই মন্দিরটির মধ্যে হনুমানের শয়ন মূর্তি রয়েছে। এখানে অনেকেই আসেন, মানসিক রাখেন, তাই টাকা পুঁতে দেওয়া হয়। এটি দেখে আমরা হনুমান মন্দিরে প্রণাম করে এগিয়ে গেলাম। এবার শেষ আমাদের দর্শনীয় জায়গা এই পরিক্রমাকালে, সেটি হচ্ছে সামনেই দেখতে পাচ্ছি বিরাট বড় একটি শিব মূর্তি। তার আগে এখানে অনেক ছোট ছোট দোকান বসেছে। একদম শিবরাত্রির প্রাককালে গেছি তো, শিবরাত্রির এটা আগের দিন, তাই বেশ মেলা মেলা একটা ভাব সর্বত্রই। এখানে হ্যাঁ, চলে এসছে। রাজেশ্বরী মন্দির বলা হচ্ছে। মা দুর্গার নানান রূপ এইভাবে করা রয়েছে রাস্তার দুপাশে। আর মন্দিরের উপরে রয়েছে বিরাট বড় একটি মহাদেবের মূর্তি। খুব সুন্দর জায়গাটি, ভীষণ সুন্দর। হ্যাঁ, তুলবো, এখানটা আসি। দুদিকে সিংহ দিয়ে দরজা করা আছে মূল মন্দিরের। আর এই মহাদেবটি বিরাট বড় একটি মহাদেব, ভীষণ সুন্দর। সামনে আবার নন্দীও রয়েছে। ভিতরে ফটো অ্যালাউড নয়, তাই আমরা বাইরে থেকেই ছবি তুলে নিয়ে গেলাম। এদিকেও রয়েছে মা দুর্গার নানান রূপ তৈরি। আর এখানে আছে শঙ্করাচার্যের একটি 12 বছরের বয়সের মূর্তি। তিনি এই 12 বছর বয়সেই ওমকারেশ্বরে পদার্পণ করেছিলেন। সেই মূর্তিটি দেখে আমরা এবার নিচে নেমে গেলাম। আমাদের 6.5 কিলোমিটার পরিক্রমা পথ প্রায় শেষ। এবার এই রাস্তাটি ধরে নেমে গেলেই ওমকারেশ্বর মন্দিরের কাছে নর্মদার ধারে আমাদের যাত্রাপথ শেষ হবে। বেশ ঢালু রাস্তাটি, কারণ ওপর থেকে নিচে নেমে যাচ্ছি। হ্যাঁ, আমাদের পরিক্রমা কমপ্লিট হলো। সবাই একবার তাকাও। সাড়ে 10টায় থেকে হাঁটতে আরম্ভ করেছিলাম নর্মদার কাবেরীতে স্নান করবো বলে। হ্যাঁ আর এখন 3:30 বাজে, এখন আমরা নামলাম পাহাড় থেকে। হ্যাঁ হ্যাঁ,
ওখান থেকেই যাত্রা আরম্ভ করেছে, এখানে যাত্রা শেষ হলো। শেষ হলো। আপনারা ওঙ্কারেশ্বর এলে এই ওম পর্বত পরিক্রমা করবার জন্য একটি দিন হাতে রাখবেন। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ, আর যতটা পারবেন সকাল সকাল বেরোলে আরও ভালো লাগবে। এবার খাওয়া দাওয়া করব, আর ভিডিওটিও এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন।